ইরানে প্রেসিডেন্ট নির্বাচন কাকে বেছে নিচ্ছে দেশটির জনগণ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাইডেন ট্রাম্প বিতর্ক, পাল্টাপাল্টি মিথ্যাচার। ইউক্রেন নিয়ে কোন পথে রাশিয়া, চাপের মুখে কি পিছু হটবে পুতিন বাহিনী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন প্রার্থী। নিয়ম অনুযায়ী ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গেল 19 মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হন। এরপরই প্রেসিডেন্ট পদটি শূন্য হওয়ায় আগাম নির্বাচন হচ্ছে। এবারে নির্বাচনে ভোটার উপস্থিতি বেশ ভালো বলে জানিয়েছে নির্বাচন অফিসার। নির্বাচনে 6 জন প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষ, পরে 2 জন প্রার্থী তা প্রত্যাহার করে নেন। প্রতিদ্বন্দ্বিতাকারী 4 জন প্রার্থী হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুর মোহাম্মদী। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। শনিবার ফল ঘোষণার কথা রয়েছে। এতদিন বিভিন্ন জনসভা আর অনুষ্ঠান থেকে প্রতিদ্বন্দ্বীর প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্যের তীর ছুঁড়েছেন। 4 বছরের বিরতিতে এই প্রথম সরাসরি বিতর্কে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। অর্থনীতি, অভিবাসন, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে একে অপরের দুর্বলতা প্রকাশ্যে এনে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করেছেন। বাজে নেতৃত্বের নজির স্থাপনে পাল্টাপাল্টি অভিযোগও তুলেছেন। তবে মিল ছিল একটি বিষয়ে, দুজনেই প্রতিযোগিতায় নেমেছিলেন ইসরায়েলের আনুগত্য প্রমাণের চেষ্টায়। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় সকাল 9টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কে মুখোমুখি হন 5 নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী। বাইডেনের স্ত্রী জিল বিতর্কে ভেন্যুতে উপস্থিত হলেও ট্রাম্পের সাথে ছিলেন না মেলানিয়া। এবারও হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প। 2020 সালে নির্বাচন পূর্ব একমাত্র বিতর্কে মুখোমুখি হলেও করোনা অতিমারির কারণে হাত মেলানোয় ছিল নিষেধাজ্ঞা। কৌতুকপূর্ণ মন্তব্যে বক্তব্য শুরু করেন ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দক্ষতা ঝালানোর কাজ সেরে এসেছেন ট্রাম্প। শুরুতেই অর্থনৈতিক খাত নিয়ে তোপ চালান বাইডেন। বলেন, কর আরোপে ধনীদের সুবিধা দিয়েছেন ট্রাম্প। ধনীদের কাছ থেকে বাড়তি ট্যাক্স আদায় করে শিশু ও স্বাস্থ্যসেবা খাতে খরচের পক্ষে যুক্তি দেন বাইডেন। আমদানি পণ্যে শুল্ক 10% বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প। তারা মাত্র 8.2% কর দেন। যদি তাদের একটি অংশ 24 বা 25% কর দিত, তাহলে $5,000 কোটি সংগ্রহ করা যেত। এতে 10 বছরের মধ্যে আমাদের ঋণ সম্পূর্ণ পরিশোধ করে শিশু ও স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে পারতাম। হ্যাঁ, ঠিকই আছে। তিনি ওষুধের দাম কমাতে গিয়ে এই খাতটিকে ধসিয়ে দিয়েছেন, যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে। 90 মিনিটের বিতর্কে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও একটি বিষয়ে মিল ছিল দুজনের। ইসরায়েলের পক্ষে কতটা নিবেদিত তাই প্রমাণের চেষ্টা চালিয়েছেন তারা। গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বাইডেন কৃতিত্ব নিতে চাইলে ট্রাম্প তা নাকচ করে বলেছেন, লক্ষ্য অর্জন ছাড়া অভিযান থামাবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যখন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা হলো, আমি সেই ব্যক্তি যে ইরানের বিরুদ্ধে বিশ্বকে সংগঠিত করেছি। কোনো ইসরায়েলি আহত হয়নি। দুর্ঘটনা কমেও কোনো ইসরায়েলি নিহত হননি। ইসরায়েলকে রক্ষা করেছি। বিশ্বের যে কোনো প্রান্তে ইসরায়েলের পক্ষে সবচেয়ে বড় সমর্থক আমরা। হামাসকে প্রতিরোধে দক্ষ জনবল আর গোয়েন্দা তথ্যের সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি বলতে চাচ্ছেন তিনি একাই হামাস দমনে সহায়তা চালিয়ে যাচ্ছেন। প্রকৃত সত্য হচ্ছে ইসরায়েল একাই এটা করছে, এবং এই কাজটি পরিণতির দিকে নিয়ে যেতে ইসরায়েলকে ছেড়ে দেওয়া উচিত, যা তিনি করতে চাচ্ছেন না। এতে বাজে ফিলিস্তিনিদের মতো নিজেকে পরিণত করছেন তিনি। তাদের কাছে অপছন্দনীয় আর দুর্বল ব্যক্তিতে পরিণত হচ্ছেন তিনি। ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সমালোচনা করলেও প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের রাশিয়া আগ্রাসনের জন্য বাইডেনের মধ্যস্থতার দক্ষতার ব্যর্থতাকে দায়ী করেন ট্রাম্প। It should have never happened. I will have that war settled between Putin and Zelensky. এক পর্যায়ে
ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বাইডেন। খোঁচা মারেন পর্ণতারকার সাথে অনৈতিক সম্পর্ক আর ট্যাক্স জালিয়াতির মামলা নিয়ে। স্বভাবসুলভ ভঙ্গিতে অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, বাইডেনের আমলে অভিবাসীদের থাকা খাওয়ায় অনেক সুবিধা দেয়া হলেও অবহেলিত, অবসরপ্রাপ্ত ও প্রয়াত সেনা সদস্যরা। এ সময় ট্রাম্পের প্রতি বাইডেনের ক্ষুব্ধ মন্তব্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন ট্রাম্প। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিতে আমি গেলেও তিনি যাননি। 4 তারকা জেনারেলদের সাথে দাঁড়িয়ে থেকে সমাধিতে শাহিদদের চাটুকার ও পরাজিতদের দল বলেছেন। আমার ছেলে চাটুকার নয়, পরাজিত নয়। বয়স আর শারীরিক সক্ষমতা নিয়ে পাল্টাপাল্টি তর্কে জড়ান 78 বছর বয়সী ট্রাম্প ও 81 বছর বয়সী ট্রাম্পকে গলফ খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেন বাইডেন। শর্ত দেন, গলফের সরঞ্জামের ব্যাগ ট্রাম্পকেই বহন করতে হবে। গর্ভপাতের স্বাধীনতাকে সমর্থন করে বাইডেন বক্তব্য দিলেও ট্রাম্পের দাবি, শুধু ধর্ষণ আর পরিবারের মধ্যে যৌন নির্যাতনের ব্যতিক্রম ছাড়া এই সুযোগটি বন্ধ থাকা উচিত। রিপাবলিকান প্রতিপক্ষকে গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে ভোটারদের সতর্ক থাকতে বলেছেন বাইডেন। জবাবে ট্রাম্পের দাবি, ক্ষমতা ছাড়ার পর আদালতের রায়ে হস্তক্ষেপের মামলায় আসামি হবেন বাইডেন। গতবারের মতো একে অপরের বক্তব্যে বাধাদানের বিব্রতকর পরিস্থিতি এড়াতে এবার একজনের বক্তব্য চলাকালে বন্ধ রাখা হয়েছে অপরজনের মাইক্রোফোন। বিতর্ক পরিচালনা করেন উপস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যাক ট্যাপার ও ডানা ব্যাশ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গাজার সুজাইয়াতে ট্যাঙ্কের সাথে অগ্রসর হয়ে সারপ্রাইজ অ্যাটাক চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলার পর শহরটির বাসিন্দাদের মৃত এবং আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ওইদিকে গাজার আল মাওয়াশিতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে 40 জন। এছাড়াও দক্ষিণ লেবাননে 2টি স্থানে রাতারাতি যুদ্ধ বিমান নিয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার আল মাওয়াসিতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জন। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের 3 চিকিৎসক নিহত এবং 12 জন আহত হয়েছেন। গাজার সুজাইয়া শহরে ট্যাঙ্কের সাথে চারপাশ থেকে সারপ্রাইজ অ্যাটাক করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলা থেকে বাঁচতে ছোটাছুটি করার সময় হতাহত হয়েছেন অনেকে। ইসরায়েলি বাহিনীর হামলার পর বাসিন্দাদের মৃত এবং আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এই সময় বেসামরিক লোকদের পালিয়ে যেতে বলে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস এবং তুলকারেম থেকে ফিলিস্তিনিদের আটক করে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে 7টি ফ্রন্ট থেকে যুদ্ধ করছে। যারা এই কাজ করবে তারা টিকতে পারবে না বলেও হুমকি দেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননের 2টো স্থানে রাতারাতি যুদ্ধ বিমান নিয়ে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পানির অভাবে থাকা প্রায় 10 লাখ মানুষের চাহিদা মেটাতে গাজার খান ইউনিসে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করতে রাজি হয়েছে ইউনিসেফ। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল বলছে, রাফা থেকে 1000-এরও বেশি বাস্তুচ্যুত পরিবারের 83%ই খাবারের অভাবে রয়েছে। 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 37,765 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 86,429 জন। ইফাত জাহান, বাংলা ভিশন। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের অশনি সংকেত দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত তাদের প্রকৃত শক্তি দেখায়নি। দুদেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ তার ভান্ডারে থাকা শক্তিশালী অস্ত্র ব্যবহার করবে। এতেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে ইসরায়েল। কেন হিজবুল্লাহ এখন পর্যন্ত প্রকৃত শক্তি প্রয়োগ করছে না? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। লেবাননে বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এর প্রেক্ষিতে নেতানিয়াহু প্রশাসনকে পাল্টা হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। হিজবুল্লাহ এখন পর্যন্ত তাদের শক্তি প্রয়োগ করেনি, তবে বিশ্লেষকরা মনে করছেন হিজবুল্লাহর কাছে যে অত্যাধুনিক অস্ত্র আছে তার প্রয়োগ হলে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক ধ্বংস নেমে আসবে। 2006 সালে লেবাননের সঙ্গে অসমাপ্ত যুদ্ধের পর থেকেই ফের যুদ্ধ বাঁধানোর চেষ্টায় লিপ্ত ইসরায়েল। থেমে নেই হিজবুল্লাহ। দীর্ঘ সময় ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
অক্টোবর থেকে এ পর্যন্ত ৫,০০০ মিসাইল ব্যবহার করেছে হিজবুল্লাহ। তাদের অস্ত্রাগারে এখনও মজুত রয়েছে অন্তত ১.৫ লাখ মিসাইল ও রকেট। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রায় ৪০ থেকে ৫০,০০০ যোদ্ধা মোতায়েনের সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর। অবশ্য হিজবুল্লাহ প্রধান হামাস নাসরুল্লাহ দাবি করেছেন এ সংখ্যা ১ লাখের বেশি। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধে সরকারি বাহিনীর হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন হিজবুল্লাহর হাত অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা ইসরায়েলে বড় ধরনের হামলা চালাচ্ছে না। হিজবুল্লাহর উদ্দেশ্য ইসরায়েলি সীমানায় বসবাসরত মানুষদের হত্যা করা নয়, বরং ছোট ছোট হামলার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করা যাতে বেসামরিক লোকজন ওই এলাকা থেকে অন্যত্র পালিয়ে যায়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মাটি কামড়ে যুদ্ধক্ষেত্রে টিকে আছে ইউক্রেন। অন্যদিকে রাজনীতি অর্থনীতির পাশাপাশি কূটনৈতিক অঙ্গনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোকাবেলা করতে হচ্ছে একের পর এক সংকট। রাশিয়ার প্রভাব বৃদ্ধি ও নতুন জোটের সম্ভাবনা নিয়ে যখন চলছে উদ্বেগ উৎসাহ, এরই মধ্যে ইউক্রেনে দেখা গেল ভিন্ন চিত্র। চারপাশের চাপ সামলে শেষ পর্যন্ত ইউক্রেনকে নিজেদের দখলে কি নিতে পারবে রাশিয়া? এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে যুদ্ধ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে আগ্রাসন খুব সহজেই শেষ হবে। রাশিয়ার দখলে চলে আসবে জেলেনস্কির দেশ। শুরুতে এমন মনে হলেও দিন যত গড়াচ্ছে রাশিয়ার জন্য জটিল হয়ে উঠছে পরিস্থিতি। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক, আর্থিক এবং আইনগত দিক থেকে ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কঠিন প্রতিরোধের মুখে হোঁচট খাচ্ছে রুশ ভাল্লুকের অগ্রগতি। তারপরেও ইউক্রেনের পূর্বাঞ্চলে কমছে না যুদ্ধের ভয়াবহতা। কিছুদিন আগে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করেছেন পুতিন। ঢাকঢোল পিটিয়ে জাহির করা হয়েছে সম্পর্কের নতুন খতিয়ান। ১৯ জুন পিয়ংইয়ংয়ের সাথে স্বাক্ষরিত হয়েছে মস্কোর কৌশলগত চুক্তি। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের এমন বন্ধুত্বে পশ্চিমাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। সবকিছুর পরেও কেন স্বস্তিতে নেই রাশিয়া? এখনও কেন শেষ হচ্ছে না ইউক্রেন অভিযান? যুদ্ধ নয়, আইনগত ক্ষেত্রেও ভোগান্তির মুখোমুখি পড়তে হচ্ছে রাশিয়াকে। সম্প্রতি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগো ও চিফ মিলিটারি স্টাফ ভ্যালেরি গ্যারাসিমোভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস ঘোষণা করে দখলকৃত অঞ্চলগুলোতে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে রাশিয়া। কূটনৈতিক ফ্রন্টে ইউরোপীয় ইউনিয়নের কাছে ধাক্কা খেয়েছে মস্কো। সংগঠনটিতে যোগদানের বিষয়ে ইউক্রেন এবং মলদোভার সাথে শুরু হয়েছে আনুষ্ঠানিক আলোচনা। কোনো ইউরোপীয় প্রতিষ্ঠানের জন্য রাশিয়ার অর্থ সাহায্য কিংবা সমর্থন গ্রহণ নিষিদ্ধ করেছে ইইউ। কিছুদিন আগেই ইউরোপে জব্দকৃত রুশ সম্পদ থেকে $1.5 বিলিয়ন ইউক্রেনকে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে 90% অর্থ ব্যয় করা হবে সমরাস্ত্র কেনাকাটায়। সরাসরি যুদ্ধক্ষেত্রেও খুব একটা সুবিধা করতে পারছে না রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সৈন্য সরানোর উদ্দেশ্যে খার্কিভে নতুন ফ্রন্ট খুলেছে মস্কো। রাশিয়ার মাটিতে নিজেদের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর ব্যাপারে অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স। খার্কিভের মেয়র অফিস সূত্র জানিয়েছে, মার্কিন সমরাস্ত্র ব্যবহারের ফলে কিছুটা হলেও বদলাচ্ছে পরিস্থিতি। মে মাসে খার্কিভে এয়ার অ্যালার্টের সংখ্যা ছিল 445 ঘণ্টা। এই মাসে সেই সংখ্যা নেমেছে মাত্র 62 ঘণ্টায়। আগের তুলনায় অনেক কমেছে ইউক্রেনীয়দের হতাহতের সংখ্যা। গত এপ্রিল থেকে আমেরিকার দেয়া 300 কিলোমিটার পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করছে ইউক্রেন। একটি করে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে রোমানিয়া ও নেদারল্যান্ডস। প্যাট্রিয়ট সিস্টেমের জন্য নতুন করে ইউক্রেনে গোলাবারুদ পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধ অচিরেই শেষ হবে নেই এমন কোনো সম্ভাবনা। দীর্ঘ সংঘাতের প্রস্তুতি থাকলেও নানা ফ্রন্টে আক্রান্ত হয়ে কিছুটা হতোদ্যম রাশিয়া। অভ্যন্তরীণ সমস্যা আর শত্রুমিত্রের সমীকরণে পরিস্থিতি ধারণ করেছে জটিল আকার। এমন অবস্থায় ইউক্রেন যুদ্ধ কতদিন টানতে পারবেন ভ্লাদিমির পুতিন, সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
একসময়কার সমৃদ্ধশালী গম রপ্তানিকারক দেশ সিরিয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে চলা সংঘাত এবং বিদেশি দখলদারিত্বের কারণে দিন দিন এই সংকট আরও তীব্র আকার ধারণ করছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর এক প্রতিবেদনে দেখা যায়, সিরিয়ার জনসংখ্যার প্রায় 55% অর্থাৎ 12 কোটিরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এছাড়াও প্রায় 3 কোটি মানুষ অনাহারে রয়েছে। এক সময়কার সমৃদ্ধশালী গম রপ্তানিকারক দেশ সিরিয়া বর্তমানে দেশটি নিজ জনগণের খাবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। বছরের পর বছর ধরে চলমান সংঘাত এবং বিদেশি দখলদারিত্বের কারণে দিন দিন এই সংকট তীব্রতর হচ্ছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর এক প্রতিবেদনে দেখা যায়, সিরিয়ার জনসংখ্যার প্রায় 55%ই অর্থাৎ 12 কোটিরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এদের মধ্যে প্রায় 3 কোটি মানুষ অনাহারে রয়েছেন। সিরিয়ার স্থানীয় মানুষের প্রধান খাবার রুটির সরবরাহ এখন কমে গেছে। 2 বছর আগে প্রতি পরিবারকে রুটি ক্রয়ের জন্য স্মার্ট কার্ড সরবরাহ করে সিরিয়ার সরকার। এই রেশনিং সিস্টেমের আওতায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন মাত্র 2টি রুটি দিয়ে খাবারের চাহিদা মেটাত। অনেক পরিবারের মাংস এবং শাকসবজি কেনার সামর্থ্য কমে গেছে, ফলে একচেটিয়াভাবে শুধুমাত্র রুটির উপরই নির্ভরশীল হয়ে পড়েছে তারা। এতে পুষ্টিজনিত সমস্যারও সম্মুখীন হচ্ছেন এসব নাগরিক। সংকটের আগে দেশটির বার্ষিক গম উৎপাদন ক্ষমতা ছিল প্রায় 6 মিলিয়ন টন। এই সংখ্যাটি এখন নাটকীয়ভাবে কমে এসেছে। সংকট বাড়ার আরেকটি কারণ হিসেবে অন্যান্য অঞ্চলের সাথে গম উৎপাদনকারী জমিতেও বিদেশি বাহিনীর দখলদারিত্বকে দায়ী করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।